আজকে শিখবো হচ্ছে কন্টেন্ট রাইটিং, ঠিক আছে? মানে কন্টেন্ট রাইটিং করার জন্য যেগুলো ইম্পর্টেন্ট যে কথাগুলো সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করবো, এবং কন্টেন্ট রাইটিং কি, কিভাবে করতে হয়, কোন কোন বিষয়গুলো মাথায় রেখে কন্টেন্ট রাইটিং করা লাগবে, ঠিক আছে? ওই বিষয়গুলো আজকে আমরা জানবো এবং আগামী ক্লাস থেকে কন্টেন্ট রাইটিং প্র্যাকটিক্যালি শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কথা কন্টেন্ট রাইটিং কি? আচ্ছা, কন্টেন্ট রাইটিং হলো এমন এক ধরনের রাইট আপ বা কোনো ওয়েবসাইট বা পেজ যা কোনো পণ্য বা বিষয়ের বিস্তারিত বিবরণ প্রকাশ করে। মানে বুঝতে পারলাম কি, কন্টেন্ট রাইটিং হলো এমন একটা ওয়েব পেজ কিংবা একটা ওয়েবসাইট কিংবা একটা আর্টিকেল কিংবা কন্টেন্ট যেখানে আমরা একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে মানুষকে জানাতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটাই হলো কন্টেন্ট। আচ্ছা, তারপরে দেখেন কন্টেন্ট কয়জন হতে পারে। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন অফ দ্য ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট। দেখেন ডিজিটাল কন্টেন্ট এর প্রকারভেদ, ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, ছবি, শব্দ কিংবা সব ডিজিটাল কন্টেন্ট। কাজেই নানাভাবে ডিজিটাল কন্টেন্টকে শ্রেণীকরণ করা যায়, তবে ডিজিটাল কন্টেন্টের প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়। প্রথমটা কি, টেট কিংবা টাইপ কিংবা লিখিত, ঠিক আছে? এটা টেট, এটা টাইপ হবে, টাইপ কিংবা লিখিত কন্টেন্ট। দ্বিতীয়টা হচ্ছে কি ছবি কিংবা ইমেজ কন্টেন্ট। তারপর হচ্ছে শব্দ বা অডিও কন্টেন্ট, ঠিক আছে? তারপরে কি ভিডিও অ্যানিমেশন কন্টেন্ট, ঠিক আছে? ভিডিও আলাদা জিনিস, অ্যানিমেশন, অ্যানিমেশন মানে কার্টুন যেগুলো বলা হচ্ছে, ঠিক আছে? এটা দেখেন, হাউ টু ইমপ্রুভ রাইটিং স্কিল। আপনি যে একটা কন্টেন্ট লিখবেন কিংবা কন্টেন্ট রাইটার হবে, সেক্ষেত্রে আপনার রাইটিং স্কিলটা তো আবার ডেভেলপ করা লাগবে। এটা কিভাবে ডেভেলপ করতে পারেন দেখেন, রিভিউ গ্রামার এন্ড স্পেলিং বেসিক্স, ব্যাকরণ এবং বানানের মৌলিক পর্যালোচনা। আপনি যদি ব্যাকরণ এবং বানানে এক্সপার্ট হন তাহলে আপনি অনেক সুন্দরভাবে একটা আর্টিকেল কন্টেন্ট লিখতে পারবেন, ঠিক আছে? এটা তো জানেন যে ব্যাকরণ ঠিক না থাকলে আমার ওয়ার্ডও ঠিক থাকবে না, বা শব্দ উচ্চারণ ঠিক থাকবে না, কিংবা উদাহরণ ঠিক থাকবে না। আচ্ছা, ঠিক আছে। তারপর যে রিড হোয়াট ইউ ওয়ান্ট টু রাইট, মানে আপনি যা লিখতে চান তার সম্পর্কে আগে জানুন কিংবা পড়ুন। আপনি যে জিনিসটা লিখতে চাচ্ছেন সেই জিনিসটা সম্পর্কে যদি আপনি না জানেন কিংবা না পড়েন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আসলে কি লিখবেন, আপনি ইনফরমেশন কোথায় পাবেন, তাই না? তাই অবশ্যই আপনি যে সম্পর্কে লিখতে চান সেই সম্পর্কে আগে পড়তে হবে। তারপর হচ্ছে গেট ফিডব্যাক। দেখেন, আপনি একটা কন্টেন্ট লিখলেন, লেখার পরে মানুষকে জিজ্ঞেস করবেন দেখেন তো জিনিসটা আমার কেমন হলো। তারা যদি পজিটিভ ফিডব্যাক দেয় তার মানে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি ভালো কন্টেন্ট লিখতে পারছেন। তারা যদি তার আপনার প্রবলেমটা ধরায় দেয় সেক্ষেত্রে বুঝবেন যে আপনি কন্টেন্টে কিছু একটা প্রবলেম আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে থিঙ্ক অ্যাবাউট সিক্রেট স্ট্রাকচার। আপনি যে কন্টেন্ট লিখবেন, ঠিক আছে, স্ট্রাকচার লেখা আছে, আপনি যে কন্টেন্ট লিখবেন এটা তো একটা গঠনমূলক জিনিস, তাই না? কন্টেন্ট যদি দেখতে সুন্দর না হয়, মনে করেন আপনি একটা কন্টেন্ট লিখলেন জাস্ট লাইন বাই লাইন লিখে চলে গেছে না, মানে কোনো প্যারা নাই কিংবা প্যারাগ্রাফ নাই, কিংবা আপনি সেখানে কোনো মার্কিং করেন নাই কিংবা হাইলাইট করেন নাই কিংবা H1 H2 H3 ট্যাগ এগুলো ইউজ করেন নাই, তাহলে হবে কন্টেন্টটা দেখতে সুন্দর লাগবে না। তাই অবশ্যই আপনাকে স্ট্রাকচারটা আগে সুন্দর করা লাগবে, তারপরে মানুষের মাঝে কন্টেন্টটা পৌঁছাবে, ঠিক আছে? এটা কিন্তু এসইওর কাজেও গুরুত্বপূর্ণ। তারপরে কি রাইট, আপনাকে অবশ্যই বেশি বেশি করে লেখা লাগবে, ঠিক আছে? যার কারণ মানে তাহলে কি হবে, যত বেশি আপনি লিখবেন তত বেশি আপনার প্র্যাকটিস হবে না? যত বেশি লিখবেন কি তত বেশি কি হবে, প্র্যাকটিস হবে। আচ্ছা, তারপর হচ্ছে নো সাম কমন ফিক্সড। এটার মানে হচ্ছে কন্টেন্ট লেখার ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা মানে সমস্যার সমাধানগুলো আমাদেরকে জানা লাগবে, তাহলে আমরা সুন্দরভাবে কন্টেন্ট লিখতে পারবো কিংবা আর্টিকেল লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, দেখেন হাউ টু রাইট এসইও অপটিমাইজ কন্টেন্ট। আমরা কি করেছিলাম এর আগে একটা কন্টেন্ট এসইও করেছিলাম, কিন্তু এসইও অপটিমাইজ কন্টেন্ট লিখি নাই, কিন্তু আমরা কিন্তু কপি করা কন্টেন্ট জাস্ট ওটা এসইও করেছিলাম, ঠিক আছে না? আমরা কি দেখলাম তখন, এসইও রিডেবিলিটি নামে একটা অপশন আছে না, ওটা কিন্তু সবুজ করেছিলাম, ওইটাই আমরা এখন প্র্যাকটিস করব, ঠিক আছে? এর আগে শুধু এসইও করেছিলাম, এবার আমরা রিডেবিলিটিটা গোটাটা সুন্দরভাবে প্র্যাকটিস করব, ঠিক আছে? ক্লিয়ার? দেখেন, লেখার শুরুর আগে আপনাকে রিসার্চ করতে হবে। তার মানে কি প্রত্যেকটা কন্টেন্ট লেখা শুরুর আগে আপনাকে অবশ্যই রিসার্চ করা লাগবে, মাস্ট। আপনি রিসার্চ না করলে কোনো ইনফরমেশন পাবেন না। রিসার্চের প্রথম জিনিসটা কি, সিলেক্ট এ টার্গেটেড কিওয়ার্ড। আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, আপনার যদি টার্গেটেড কোনো কিওয়ার্ড না থাকে তাহলে আপনি কি রিলেটেড কন্টেন্ট লিখবেন? যদি আপনি কিছু লিখতে চান, ডিজিটাল মার্কেটিং বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, আর্টিকেল রাইটিং বলেন, কন্টেন্ট রাইটিং বলেন, এসইও বলেন, এটা একটা মানে না কিওয়ার্ড না, আপনাকে অবশ্যই কোনো না কোনো কিওয়ার্ডের উপর বেস করে আপনাকে কন্টেন্ট লেখা লাগবে, আদারওয়াইজ আপনি কন্টেন্ট লেখা সম্ভব হবে না। দেখা যাচ্ছে মেলা কিছু মাথায় চলে আসবে কিন্তু আপনি লিখতে কোনোটাই পারবেন না, ঠিক আছে? তারপরটা কি লেখা আছে দেখেন, লেন্থ অফ দ্য কন্টেন্ট। মাথায় রাখবেন কন্টেন্টের লেন্থ অনেকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মনে করেন আপনার কম্পিটিটর যারা আছে ওরা 5 জন কম্পিটিটর, আপনার 5 জন কম্পিটিটরের ভিতরে তারা কি করেছে 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখেছে এবং সুন্দরভাবে লিখেছে, ঠিক আছে? তার মানে আপনাকে কি টার্গেট রাখতে হবে, আমি 1000-এর কিছু বেশি হলেও কন্টেন্ট লিখবো এবং তাদের যেটা সুন্দর করবো, এটা হচ্ছে আপনার টার্গেট। তার মানে কি আপনাকে অবশ্যই লেন্থ জিনিসটা মাথায় রাখবে। তবে আমি সচরাচর বলে থাকি যে কমন একটা লেন্থ সেটা হচ্ছে 2000 ওয়ার্ড, ঠিক আছে? 1200 থেকে 2000 ওয়ার্ডের ভিতরে মোটামুটি করবেন, দেখবেন সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, তারপর আছে টাইপ অফ দ্য কন্টেন্ট। আচ্ছা, আপনার কন্টেন্টের টাইপ কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? টাইপ কন্টেন্ট বলতে কি, এর আগে আমরা অডিও ভিডিও শিখেছিলাম, এবার কিছু টাইপ জানবো, যেমন হচ্ছে
কি বলে ওটাকে, ট্রাভেল রিলেটেড কন্টেন্ট বলেন, তারপর হচ্ছে গেম রিলেটেড কন্টেন্ট বলেন, এরকম বিভিন্ন ধরনের কন্টেন্ট হয় না। আপনি যেই কন্টেন্ট লিখছেন ওই কন্টেন্টের ভিতর প্রত্যেকটা কন্টেন্ট একসাথে মাথা করবেন না, একটা যেটা লিখবেন সেটাই সেই টাইপের কন্টেন্টই আপনি লিখবেন একটা আর্টিকেল কিংবা একটা ওয়েবসাইটে। ক্লিয়ার? আচ্ছা, অ্যানালাইজ, তারপর হচ্ছে এক্সিস্টিং কন্টেন্ট ফর আউটলাইন। তার মানে কি, আপনি যদি একটা আউটলাইন কিংবা কন্টেন্টের একটা স্ট্রাকচার কিংবা তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, বাকি মানুষ যারা তৈরি করেছে ওদেরটা একটু দেখবেন, অ্যানালাইসিস করবেন যে হ্যাঁ তারা কিভাবে করেছে, তারা কিসের জন্য র্যাঙ্ক করেছে, ঠিক আছে না? আপনাকে অবশ্যই এগুলো দেখতে হবে, যত বেশি দেখবেন তত বেশি কি হবে, শিখবেন। আচ্ছা, তারপরে পিপুল অলসো আস্ক কোশ্চেনস, মানে আপনি মানুষকে কোশ্চেন করতে পারেন। যেমন আমরা এটা কোরা.কম ইউজ করা শিখেছিলাম না, কোরা তো ইউজ করা শিখেছিলাম, সেই আমরা কি করতাম, মানুষকে কোশ্চেন করার অপশন ছিল না আমাকে। আমি আপনি তাহলে আপনি মানুষকে কোশ্চেন করতে পারেন, আপনি আপনারা কোন বিষয়ের ব্যাপারে ভালো মতো জানতে চান সেই বিষয়টা আমাকে জানান, আমি আপনাদের জন্য এটা লিখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তারা কি করবে, আপনাকে কোশ্চেন করবে। তাছাড়া আপনি নর্মালি এমনি গেলেও অনেক কয়টা কোশ্চেন সেখানে পেয়ে যাবেন আর্টিকেল লেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, কিভাবে আর্টিকেলকে এসইও এর জন্য অপটিমাইজ করতে হয়। আচ্ছা, এভাবে কিভাবে রিসার্চ করতে হয় দেখলাম, ঠিক আছে? এসইও অপটিমাইজ কন্টেন্ট করার জন্য কিভাবে রিসার্চ করতে হয়, এবার আমরা এসইও করাটা শিখবো, ঠিক আছে? আচ্ছা, এখানে কি লেখা আছে, পোস্ট টাইটেল এন্ড মেটা টাইটেল, মানে কি লিখেছিলাম এটাকে, টাইটেল মেটা টাইটেল শিখেছিলাম না আমরা, কি লেখা পোস্ট টাইটেল মানে হচ্ছে, পোস্ট টাইটেল হলো একজন পাঠক কিভাবে আপনার পোস্ট টাইটেলকে দিকে দেখছে। পোস্ট টাইটেল মানে হচ্ছে বাইরে গুগল সার্চের সময় যেটা দেখবে সেটা হচ্ছে পোস্ট টাইটেল লিখে দেখবে, ঠিক আছে? আর মেটা টাইটেল হলো সার্চ ইঞ্জিন আপনার পোস্ট টাইটেল থেকে কিভাবে দেখছে। সার্চ ইঞ্জিন মানে বুঝতে পেরেছেন, মানে গুগল আপনার যে এটাকে আপনাকে ক্রল করে আপনার রেজাল্ট দেখাবে না, এটা গুগল আপনাকে কিভাবে নিচ্ছে, ঠিক আছে? ভালো যদি হয় তাহলে তো অবশ্যই সামনে আসবে, আর যদি খারাপ ভালো না লাগে তাহলে সামনে দিবে না। আচ্ছা, তারপরে হচ্ছে পোস্ট মেটা ডিসক্রিপশন। আমরা মেটা ডিসক্রিপশন দেখেছিলাম না, ডিসক্রিপশনের মেটা মেটা ভার্সন, মেটা ডিসক্রিপশন যেটা দেখা যায় না কিন্তু সেটা ইয়ার কাজ করে, দেখেছিলাম না? আচ্ছা, আমরা আরেকবার দেখবো, টেনশন নাই, আমরা কাজ করার সময় আবার দেখবো, হ্যাঁ? তারপরে যে মেটা ডিসক্রিপশন সার্চ ইঞ্জিনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি আপনার পুরো কন্টেন্টের সংক্ষিপ্ত আকারে সবার কাছে তুলে ধরে। আচ্ছা, মেটা ডিসক্রিপশন কোন, সে একটু উদাহরণ দেওয়া যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি দেখি হোয়াট ইজ এসইও, ঠিক আছে? দেখেন, এটা হলো আমাদের টাইটেল না, এই যে এই অংশটুকু হচ্ছে মেটা ডিসক্রিপশন, এই যে এই অংশটুকু দেখেছে মেটা ডিসক্রিপশন, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছেন? এখানে কি লেখা আছে, সার্চ ইঞ্জিনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটি একটি পুরো কন্টেন্টের সংক্ষিপ্ত আকারে সবার সামনে তুলে ধরে। বুঝতে পারছেন কিসের জন্য বললাম? আচ্ছা, তারপর হচ্ছে ইমেজ অল্টার টেক্সট, ঠিক আছে? আমরা ইমেজ অল্টার টেক্সট ইউজ করে আমরা আমাদের পোস্টকে র‍্যাঙ্ক করাইতে পারি কিংবা আমাদের পোস্টকে এসইও অপটিমাইজ করতে পারি, এটা আমরা দেখবো আস্তে আস্তে কাজের ভিতরে গেলে দেখবো, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, আমরা কি আউটবাউন্ড লিঙ্ক ইনবাউন্ড লিঙ্ক এড করেছিলাম না, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। যেটাকে আমরা অ্যাঙ্কর টেক্সট বলবো সেটা হচ্ছে ইমেজ ইউজ করার জন্য, যেটাকে আমরা অ্যাঙ্করিং বলবো সেটা হচ্ছে সরি, অ্যাঙ্কর টেক্সট মানে হচ্ছে আপনার ওয়ার্ড ইউজ করার জন্য, আর যেটা হচ্ছে অ্যাঙ্করিং সেটা হচ্ছে ইমেজের লিংক ইউজ করার জন্য। আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল শিখবো, যা যা আছে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল হাতে নিতে পারবেন, ঠিক আছে? আমরা এবার লাইন বাই লাইন শিখবো, এবার শুধু এর আগে শুধু এসইও শিখেছিলাম, কিন্তু এবার লাইন বাই লাইন আমরা কন্টেন্ট লেখা শিখবো, নিজের হাতে লিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর যে রিমুভ ইনরোল ওয়ার্ড ফর পারমালিঙ্ক, তার মানে কি, যেমন এই যে এটা এ এন দিয়ে এগুলো পারমালিঙ্ক ইউজ করার চেষ্টা করবেন না আর কি, মানে কিছু উদাহরণ দেওয়া আছে, আরো অনেক কিছু আছে। যেমন আমরা যদি এটা লিখে সার্চ দিয়ে গুগলে দেখেন, এটা লিখে আমরা গুগলে সার্চ দিই তাহলে কি আসে দেখেন, হোয়াট ইজ ইনরোল ওয়ার্ডস। আচ্ছা, এখানে কিছু উদাহরণ দেওয়া থাকবে। আচ্ছা, এ এন্ড ডি টাইপের কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা ইগনোর ওয়ার্ড ইউজ করে এটাকে বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা ক্লাসের ভিতরে ভালো মতো শিখে নেব এই ওয়ার্ড গুলো কাকে বলে এবং প্রত্যেকটা ওয়ার্ডের এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এ এন্ড ডি এরকম টাইপের ওয়ার্ড আপনি পারমালিঙ্কে ইউজ করতে পারেন। পারমালিঙ্ক কি বলেছিলাম, এটা স্ল্যাগ দেখাইছিলাম, শিখেছিলাম না? স্ল্যাগ মানে হচ্ছে লিংক, বললাম না বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয়, এখানে পারমালিঙ্ক বলছে, ওখানে স্ল্যাগ বলে, কোন জায়গাতে লিংক বলে, ঠিক আছে না? আচ্ছা, এই জিনিসটা আমরা শিখবো। আচ্ছা, তারপর কি বলেছে, H1 H2 H3 হেডলাইন ট্যাগ আমরা দেখেছিলাম এর আগে। আমরা H1 H2 হেডলাইন ট্যাগ ইউজ করছি, যেমন হচ্ছে H4 সবার ছোট, তার থেকে বড় হচ্ছে H3, তার থেকে বড় হচ্ছে H2, তার থেকে বড় হচ্ছে H1, ঠিক আছে? আচ্ছা, এটাই হলো আমাদের মূলত আজকের টপিক। আমরা শুধুমাত্র আজকে এটা জাস্ট থিওরি দেখলাম, আগামী ক্লাস থেকে প্র্যাকটিক্যাল ক্লাস হবে, মানে কারণ এটার পরে কিন্তু আমরা গুগল অ্যাডসে যাব, ঠিক আছে? আমরা এগুলো প্র্যাকটিক্যাল শেষ করার পরে আমরা গুগল অ্যাডসে মুভ করব, ঠিক আছে? এগুলো জানা প্রয়োজন গুগল অ্যাডস শেখার আগে। আচ্ছা, বুঝতে তো পারলেন?
আজকে ক্লাস আপাতত এই পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা কি করব, এটারই প্র্যাকটিক্যাল ভার্সনটা দেখবো। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ।